জি ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা কম্বাইন্ড টেন ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অফিসার জেনারেলের প্রশ্ন সমাধান করব। এখানে কয়টা আছে? 20টার মতো প্রশ্ন আছে, হ্যাঁ? দেখেন, এক নম্বরে কি বলা হচ্ছে, যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ গ্রুপ অফ 5 মেন অ্যান্ড 2 মেন বি মেড আউট অফ এ টোটাল অফ 7 মেন অ্যান্ড 3 ওমেন। বলতেছে যে 7 জন পুরুষ এবং 3 জন মহিলার মধ্য থেকে 5 জন পুরুষ এবং 2 জন মহিলাকে নিয়ে কতভাবে একটা গ্রুপ গঠন করা যাবে। 7 জন পুরুষ থেকে 5 জন পুরুষ নিতে হবে, আর 3 জন মহিলা থেকে 2 জন মহিলাকে নিয়ে আপনি কতভাবে একটা দল গঠন করতে পারবেন, এটা আপনাকে বের করতে হবে। তো এখানে পুরুষ হচ্ছে কত? 7 জন। 7 জন থেকে নিব কয়জনকে? 5 জনকে নিব। অ্যান্ড বললে কি হয়? গুণ হয়। তারপরে দেখেন কয়জন মহিলা আছে? 3 জন মহিলা আছে। 3 জন মহিলা থেকে কয়জনকে নিতে হবে? এই যে 2 জনকে নিতে হবে। ঠিক আছে। এখন খেয়াল করেন, 7C5 মানে আমরা চাইলেই 7C2 লিখতে পারি। ঠিক আছে। আর 3C2 মানে চাইলে আমরা 3C1 লিখতে পারি। তো 7C2 মানে কত? 7 × 6। নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। আর 3C1 মানে কত? 3ই হবে। 2 এটার ভিতরে কতবার যাবে? 3বার। তাহলে 3×7 = 21। 3×21 কত? 63। অর্থাৎ 63টা উপায়ে আপনি দল গঠন করতে পারবেন। 63টা উপায়ে 7 জন পুরুষ এবং 3 জন মহিলা থেকে 5 জন পুরুষ এবং 2 জন মহিলা নিয়ে দল গঠন করা যাবে। পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন, দুয়ে কি বলা হচ্ছে, যে ইন এ বক্স দেয়ার আর 8 red, 7 blue অ্যান্ড 6 green balls. One ball is picked up randomly. What is the probability that it is neither blue nor green? বলতেছে যে একটা বক্সের মধ্যে 8টা লাল, 7টা নীল আর 6টা সবুজ রঙের মার্বেল আছে। সো আপনি যদি র্যান্ডমলি একটা বল উঠান, তাহলে সেই বলটা নীল এবং সবুজ না হওয়ার সম্ভাবনা কত? যেই বলটা আমি উঠাবো সেটা নীলও হইতে পারবে না, সবুজও হইতে পারবে না, এমন সম্ভাবনা কত? এটা বের করতে হবে। সো আমরা কি জানি? আমরা জানি যে প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকামটা কত? এখানে বল আছে কয়টা? 8, 7, 15, 6, 21টা বল আছে। তার মানে 21টা বল থেকে আমাকে একটা বল উঠাইতে হবে, এবং যেই বলটা আমি উঠাবো সেটা নীলও হইতে পারবে না, সবুজও হইতে পারবে না। তার মানে যেই বলটা উঠাবো সেটা মানে লাল কালারের হইতে হবে। লাল কালারের বল কয়টা আছে? 8টা। তার মানে 8টা থেকে একটা উঠাইতে হবে। 8C1 মানে হচ্ছে 8, আর 20C1 মানে হচ্ছে 21। তার মানে প্রবাবিলিটিটা কত হবে? 8/21 হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন,
এখানে কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 3/5 অফ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। বলতেছে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3/5। The length of the rectangle is 25 centimeter and its breadth is 10 centimeter less than its length. বলতেছে যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের চেয়ে 10 সেন্টিমিটার কম বা ছোট। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কত এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 25 দেওয়া আছে। আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, বলেই দিচ্ছে 25-এর চেয়ে 10 কম, তার মানে 15 হবে। তাহলে আয়তক্ষেত্রের যেই এরিয়া সেটা কত হবে? আয়তক্ষেত্রের এরিয়া মানে হচ্ছে এই যে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ, ঠিক আছে? তাহলে 25 আর 15তে কত? 25 10 250, 5 25 125, তার মানে হচ্ছে 375 স্কোয়ার সেন্টিমিটার। 375 স্কোয়ার সেন্টিমিটার, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমাকে বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। আমরা জানি এরিয়া অফ স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ার কি হয়, যে কোনো একটা বাহুর উপরে, যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার। এরিয়া অফ স্কোয়ার মানে কি, যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। সো আমরা যদি ধরে নেই যে বর্গের একটা বাহু হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল কত? স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার, এই স্কোয়ার সমান সমান কত লিখতে পারি? বলতেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, অর্থাৎ এই যে 375 এইটার 3/5। তাহলে 375-এর 3/5 কত হবে? 5 এখানে যাবে হচ্ছে 7 বার, 5 7 35, হাতে থেকে 2 25, 5 5 25। দেখেন এখানে তো ভুল হিসাব করে, এখানে 7 কেন লিখলাম? দেখেন 5 এটার ভিতরে কতবার যাবে? 7 বার যাবে। 5 7 35, হাতে থেকে 2 আর 5 25, তাহলে 5 5 25, 3/75 কত? 225, তাই না? 225। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার সমান সমান যদি 225 হয়, তাহলে বর্গের একটা বাহু কত? এ, এর সমান সমান কত হবে? এই যে √225, বা এটাকে আমরা লিখতে পারি যে এ সমান সমান কত? 15। এখন চাইছে যে বর্গক্ষেত্রের পেরিমিটার কত বা পরিসীমা কত। আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে বর্গের 4টা বাহু থাকে, এই 4টা বাহুর যোগফল। তো বর্গের একটা বাহু যদি এ হয়, তাহলে 4টা বাহু কত হবে, মানে 4টা বাহুর যোগফল কত হবে? 4a হয়ে যাবে। তাহলে পেরিমিটার কত হবে? এই যে 4 গুণন একটা বাহু হচ্ছে 15 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 60 হয়ে যাবে, 60 সেন্টিমিটার। অপশনের উত্তর। পরেরটাতে আসেন, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে ইন এভরি 30 মিনিটস দ্য টাইম অফ এ ওয়াচ ইনক্রিজেস বাই 3 মিনিটস। বলতেছে যে একটা ঘড়ির সময় প্রতি 30 মিনিটে 3 মিনিট করে বেড়ে যায়, অর্থাৎ ঘড়িটা 3 মিনিট ফাস্ট, মানে 30 মিনিটে, প্রত্যেক 30 মিনিটে 3 মিনিট করে ফাস্ট হবে। আফটার শোয়িং দ্য কারেক্ট টাইম অ্যাট 5 AM, হোয়াট টাইম উইল দ্য ওয়াচ শো আফটার 6 আওয়ার্স। বলতেছে যে এখন ধরেন যে সকাল 5টা বাজে, তাহলে 6 ঘন্টা পরে ঘড়ি কত টাইম দিবে, মানে 6 ঘন্টা পরে ঘড়িতে কত বাজবে। তাহলে সহজ হিসাব ভাই, 30 মিনিটে যদি 3 মিনিট ফাস্ট হয়, তাহলে 60 মিনিট, তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় কতটুকু ফাস্ট হবে? আপনি বলবেন যে 6 মিনিট। 30 মিনিটে 3 মিনিট যদি ফাস্ট হয়, তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় কতটুকু ফাস্ট হবে? 6 মিনিট। এখন খেয়াল করেন 5টা থেকে 6 ঘন্টা পরে, তাহলে 1 ঘন্টায় যদি 6 মিনিট ফাস্ট হয়, তাহলে 6 ঘন্টায় ফাস্ট হবে কত? আপনি বলবেন যে 6 × 6 ইজ ইকুয়াল টু 36 মিনিট ফাস্ট হয়ে যাবে। অর্থাৎ এখন যদি সকাল 5টা বাজে, সকাল 5টা যদি এখন বাজে, তাহলে 6 ঘন্টা পরে
ঠিক সকাল 11টা বাজার কথা। এখন যদি সকাল 5টা বাজে, তাহলে 6 ঘন্টা পরে 11টা বাজার কথা। যেহেতু ঘড়িটা আমার মানে প্রতি 30 মিনিটে 3 মিনিট করে ফাস্ট হচ্ছে, যা 6 ঘন্টায় 36 মিনিট ফাস্ট হবে, তাহলে সময়টার 11টা না হয়ে কত হয়ে যাবে? 11টার সাথে আরও 36 মিনিট বেশি সময় দিয়ে সময়টা হয়ে যাবে 11টা 36। এই যে 11টা 36 অর্থাৎ 6 ঘন্টা পরে ঘড়িতে সকাল 11টা 36 বাজবে। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে ইফ এক্স ইজ গ্রেটার দেন 2 অ্যান্ড এক্স ইজ লেস দেন 3 দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ পজিটিভ। অর্থাৎ এক্স এর ভ্যালুটা 2-এর চেয়ে বড় হবে এবং 3-এর চেয়ে ছোট হবে, তাহলে নিচের কোনটা থেকে আপনি পজিটিভ ভ্যালু পাবেন এটা বের করতে হবে। দেখেন 2-এর চেয়ে বড়, 3-এর চেয়ে ছোট, এই রকম সিচুয়েশন দিলে আপনার মাথায় সবার প্রথমে যেটা আসবে যে ভাই এক্স এর ভ্যালু আমরা আড়াই ধরে দেখি। আড়াই, কারণ এক্স এর ভ্যালু যদি আড়াই হয় তাহলে সেটা 2-এর চেয়ে বড় এবং 3-এর চেয়ে ছোট হচ্ছে। এখন আমরা দেখব যে নিচের কোনটা থেকে আমরা পজিটিভ ভ্যালু পাবো। পজিটিভ ভ্যালু পাবো। সো 1 নম্বরে কি বলা আছে? x-2 ইন্টু x-3, তাহলে 2.5 - 2 ইন্টু 2.5 - 3, তাহলে 2.5 থেকে 2 বাদ দিলে এই যে 0.5 ইন্টু 2.5 থেকে 3 বাদ দিলে এই যে -0.5। তাহলে আমরা জানি যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ সংখ্যা যদি গুণ করে দেই, তাহলে ফলাফল স্বরূপ আমরা এখানে কি পাবো? একটা নেগেটিভ সংখ্যা পাবো, একটা নেগেটিভ ভ্যালু পাবো। তার মানে এই 1 নাম্বার এই কথাটা সত্যি না, বা 1 নাম্বার থেকে আমরা পজিটিভ ভ্যালু পাচ্ছি না। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বারে কি বলতেছে যে 2 - x ইন্টু x-3। সো 2 - x মানে হচ্ছে 2 - 2.5 ইন্টু 2.5 মাইনাস হচ্ছে 3। তাহলে এখান থেকেও আমরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, এখান থেকেও আমরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। আর দুইটা নেগেটিভ সংখ্যা গুণ করে দিলে এখানে ফলাফল হিসেবে আমরা কি পেয়ে যাব? একটা পজিটিভ ভ্যালু পাবো। তার মানে 2 নাম্বার সত্যি হইতে পারে। 3 নাম্বারে আসেন। 3 নাম্বারে আমাকে বলতেছে যে 2 - x ইন্টু 3 - x। তো 2 - x মানে হচ্ছে 2 - 2.5, 3 - x মানে হচ্ছে 3 - 2.5। তাহলে এখান থেকে আমরা পাবো -0.5 ইন্টু +0.5। তার মানে একটা নেগেটিভের সাথে আরেকটা পজিটিভ সংখ্যা গুণ করে দিলে আমরা ফলাফল স্বরূপ এখানে কি পেয়ে যাব? একটা নেগেটিভ সংখ্যা পেয়ে যাব, যেটা আমার কি হবে? অসত্য হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? এই যে অপশন ডি, যে 2 অনলি, যেখানে শুধুমাত্র 2 নাম্বার স্টেটমেন্টটাই সত্যি বা সঠিক, বা 2 নাম্বার স্টেটমেন্ট থেকে আমি পজিটিভ ভ্যালু পাবো। পরেরটাতে চলে যান, 6 নাম্বার। ছয় কি বলা হচ্ছে যে এ বয় রিড 3/8 অফ এ বুক ওয়ান ডে অ্যান্ড 4/5 অফ দ্য রিমাইন্ডার অন অ্যানাদার ডে। ইফ দেয়ার ওয়ার 30 পেজেস আনরিড, হাউ মেনি পেজেস ডিড দ্য বুক কন্টেইন। বলতেছে যে একটা বইয়ের 3/8 পড়া হয়েছে, আর অবশিষ্ট যা থাকে তার 4/5 অন্য একটা দিন পড়া হয়েছে। তো বলতেছে যে এখনো যদি বইটার 30 পৃষ্ঠা না পড়া হয়, হাউ মেনি পেজেস ডিড দ্য বুক কন্টেইন, তাহলে ওই বইতে কতগুলা পৃষ্ঠা আছে?
ওই বইতে কতগুলা পৃষ্ঠা আছে। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে টোটাল পৃষ্ঠার সংখ্যা কত। এই যে 3 অষ্টমাংশের 8 আর হচ্ছে 4 পঞ্চমাংশের 5, এই দুইটা ডিনোমিনেটর আমরা লসাগু করতে পারি। 8 আর 5 এর লসাগু কত? 40। তাহলে আমি ধরেই নিচ্ছি যে টোটাল পৃষ্ঠা হচ্ছে 40টা। তাহলে ধরে নেন যে প্রথম দিন আপনি পড়ছেন কত? এই 40 পৃষ্ঠার 3 অষ্টমাংশ অর্থাৎ 15 পেজ। তাহলে আপনার বাকি আছে কয় পেজ? এখনো 25 পেজ বাকি আছে। ধরে নিলাম যে আপনি সেকেন্ড ডেতে এই 25 পৃষ্ঠার 4 পঞ্চমাংশ অর্থাৎ 20 পেজ পড়ে ফেলছেন। 20 পেজ পড়ে ফেলছেন। তাহলে আপনার বাকি থাকবে কত? মানে পড়া বাকি থাকবে কত? আপনি বলবেন যে 25 ছিল, 20 পড়ছি, তার মানে বাকি আছে 5। সো আমাদের এখানে যেটা 5 পৃষ্ঠা বাকির কথা বলতেছে, প্রশ্নে বলতেছে যে এখনো বাকি আছে 30 পৃষ্ঠা। তো 5 সমান সমান 30 হলে 1 সমান সমান কত হবে? 6 হবে। জিজ্ঞাসা করছে যে টোটাল পৃষ্ঠা কত। আমরা ধরে নিছি যে টোটাল পৃষ্ঠা 40। তাহলে 6 40-এ কত হয়ে যাবে? 240। অপশন এতে উত্তর। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন 7 নম্বরে কি বলা হচ্ছে যে দ্য নাম্বার 3 ডিভাইডস এ উইথ এ রেজাল্ট অফ বি অ্যান্ড এ রিমাইন্ডার অফ 2। বলতেছে যে 3 দিয়ে যদি আমরা এ কে ভাগ করি তাহলে ভাগফল পাবো বি, আর ভাগশেষ কত পাবো? 2 পাবো। তারপরে বলা হচ্ছে যে দ্য নাম্বার 3 ডিভাইডস বি, 3 দিয়ে যদি আবার আমরা বি কে ভাগ করে দেই উইথ এ রেজাল্ট অফ 2, তাহলে ভাগফল পাবো 2 অ্যান্ড দ্য রিমাইন্ডার অফ 1, এবং রিমাইন্ডার কত পাবো? 1 পাবো। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, তাহলে এর ভ্যালুটা কত? আমরা চাইলে এখান থেকে বির ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। বি সমান সমান কত লিখতে পারি? এই যে ডিভাইজর 3-এর সাথে আমরা কোশিয়েন্ট 2-কে গুণ করে দিব, তারপরে রিমাইন্ডার 1-কে যোগ করে দিলেই আমরা এখান থেকে বির ভ্যালুটা পেয়ে যাব, যে বির ভ্যালু হচ্ছে কত? 3 দুগুণ 6 আর 1 7। এখন চাইলে আমরা সেম প্রসেস মেনটেন করে এর ভ্যালুটা বের করতে পারি, যে এর সমান সমান কত। আপনি বলবেন যে ডিভাইজর 3 কোশিয়েন্ট বি, এটার সাথে রিমাইন্ডার 2-কে যোগ করে দিব। বির ভ্যালু আমরা জানি কত? 7। তার মানে হচ্ছে 3 ইন্টু 7 প্লাস হচ্ছে 2, 3 7 যা 21, 21 আর 2 কত হয়ে যাবে? 23 হয়ে যাবে। তার মানে এর ভ্যালু কত? 23। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। 100 ধরে কেন করবেন? 100 ধরে কেন করবেন? 100-কে কি আপনি চাইলেই 8 দিয়ে ভাগ করতে পারবেন? আপনি যদি ধরেন যে টোটাল পেজ 100, 100-কে কি এই যে 3/8 দিয়ে ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। 8 দিয়ে সারা জীবন চেষ্টা করলেও 100-কে ভাগ করলে আপনি পূর্ণ সংখ্যা পাবেন না। ঠিক আছে, যদি 8 দিয়ে ভাগ করা যেত, আপনি 200 ধরে করতে পারেন। 200 ধরে করতে পারেন, তাহলে যাচ্ছে। আবার আহ, তাহলে 8 25-এ 200, 3 25-এ 75, বাকি থাকবে কত? 125 পেজ। 125-কে 4, 125-এর 4 পঞ্চমাংশ কত? 100, বাকি থাকে কত? 25। তাহলে 25 সমান সমান কত বলছে এরা? 30। 25 সমান সমান 30 হলে এই যে 200 সমান সমান কত হবে? এই যে 25 200-র ভিতরে 8 বার, 38-এ কত? 240। ঠিক আছে, 100 ধরে করা যাবে না। চাইলে সব কিছু ধরে করতে পারবেন না। শর্ত হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ পেজ এমন একটা সংখ্যা হবে যেটাকে আমি অবশ্যই অবশ্যই 8 দিয়ে ভাগ করতে পারবো। 100 ধরে পারবেন না, চাইলে 200 ধরে করতে পারেন।
নম্বরে চলে যান, 8। দেখেন 8 নম্বরে বলা হচ্ছে যে দ্য লেংথ অফ টু সাইডস অফ ট্রায়াঙ্গেল আর 7 and 11। বলতেছে যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 আর হচ্ছে 11। ইফ দ্য লেংথ অফ দ্য থার্ড সাইড ইজ অ্যান ইন্টিজার, বলতেছে যে তৃতীয় যে ইয়েটা আর কি, তৃতীয় বাহুটা সেটা যদি একটা পূর্ণ সংখ্যা হয়, হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ওই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমাটা কত হবে। খেয়াল করেন ত্রিভুজের দুইটা মানে প্রপার্টিজ আছে, দুইটা অনুসিদ্ধান্ত বলি বা যেটাই বলি না কেন। 1 নম্বর সত্য হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি, এখানে দুইটা বাহুর সমষ্টি কত, 11 সাথে 18। এই দুইটা বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। কি বললাম, যে ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি তাদের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আরেকটা শর্ত হচ্ছে এরকম যে ত্রিভুজের এই দুইটা বাহুর পার্থক্য, এই যে 11 আর 7, এইটার পার্থক্য তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। তাহলে এখানে দুইটা প্রপার্টিজ, একটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, আর একটা প্রপার্টিজ হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর পার্থক্য তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। তাহলে আমরা যদি এখানে অপশন ধরে একটু মিলাই যে ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে 23, তাহলে ত্রিভুজের পরিসীমা যদি 23 হয়, তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি 11 আর সাথে কত, 18। তাহলে তৃতীয় বাহুটা এখানে কত বের হচ্ছে, 5 বের হচ্ছে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া তাহলে তো ঠিকই আছে যে এই 18 অর্থাৎ দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু 5-এর চেয়ে বড় হচ্ছে। আবার এই যে 2 নম্বর শর্ত যদি আমরা বের করি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর পার্থক্য হচ্ছে 4, এই 4টা তৃতীয় বাহু থেকে ছোট হবে। হ্যাঁ, তৃতীয় বাহু যদি 5 হয় তাহলে এই 4 ছোট হয়ে যাচ্ছে। তার মানে এই দুইটা শর্তই স্যাটিসফাই করতেছে অপশন এ। তার মানে অপশন এ উত্তর হবে। আপনি যদি বলেন যে 18 হবে না, কারণ দুইটা বাহুর সমষ্টি যদি 18 হয়ে যায় তাহলে পরিসীমা তো 18-র চেয়ে বেশি হবে, সো এটা উত্তর হবে না। আবার আপনি যদি বলেন যে 11 সাথে 18 তৃতীয় বাহুটা 2 হবে, তাহলে 18 2 20, তাহলে তৃতীয় বাহু 2 হইলে এই যে পার্থক্যের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, এটা বাদ। আবার আপনি যদি বলেন যে পরিসীমা 22 হবে, তাহলে তৃতীয় বাহুটা কত হয়ে যাবে, 4 হবে। 4 হলে এই যে 2 নম্বর শর্তকে মানতেছে না, কারণ 2 নম্বর শর্তে বলা আছে যে দুইটা বাহুর পার্থক্য হবে তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, 4 হয়ে সমান হয়ে যাচ্ছে, তাই 22 উত্তর হবে না। উত্তর হবে কোনটা, 23, অপশনে। সহজ জিনিস, ত্রিভুজের কয়টা বাহু থাকে, একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে, একটা ত্রিভুজের দুইটা বাহু। এগুলো আমি বলছি যে এগুলা আপনারা শিখে নেবেন, ঠিক আছে, এগুলা দেখে নেবেন বিভিন্ন বইয়ে, যে কোনো বই, গণিতের যে কোনো বই এগুলো আছে, ক্লাস 6-7-এর বইতেও এগুলো আছে খুব সুন্দর করে দেওয়া। শর্ত হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু, আমি ধরে নিচ্ছি যে এ একটা বাহু যার মান 11, বি একটা বাহু যার মান হচ্ছে 7, সি বাহুটা কত হবে, তাদের তৃতীয় বাহুটা কত হবে। তখন আপনি বলবেন যে ভাইয়া একটা সূত্র হচ্ছে বা একটা প্রপার্টিজ হচ্ছে বা একটা অনুসিদ্ধান্ত হচ্ছে যে ত্রিভুজের এই যে তৃতীয় বাহুটা, এইটা এই যে যে কোনো দুইটা বাহুর সমষ্টির চেয়ে ছোট হবে। তার মানে এই যে সি বাহুটা অবশ্যই এ এবং বি এই দুইটা বাহু যোগ করলে সি বাহুর চেয়ে বড় পাওয়া যাবে, অর্থাৎ সির মান যা হবে তার চেয়ে বড় পাওয়া যাবে হচ্ছে এই দুইটা বাহুর সমষ্টি। এটা হচ্ছে 1 নাম্বার অনুসিদ্ধান্ত। 2 নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে ঠিক এইটার বিপরীত, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর পার্থক্য, তাহলে এই যে এ বাহু আর বি বাহুর পার্থক্যটা হবে তৃতীয় বাহুর চেয়ে ছোট, তাহলে তৃতীয় বাহু সি, তাহলে সির চেয়ে ছোট হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সাম আপ করতে পারি যে ভাই এই যে ত্রিভুজের তৃতীয় বাহুটা, এই তৃতীয় বাহুটা হবে এই যে দুইটা বাহু 11 এবং 7,
এইটার যে পার্থক্য, 11 সাথে পার্থক্য কত? 4। 4-এর চেয়ে বড়, এবং এই যে এই তৃতীয় বাহুটা হবে আবার কার চেয়ে ছোট? এই যে দুইটা বাহু এ এবং বি, এই দুইটা বাহুর সমষ্টির চেয়ে বড় হয়ে যাবে, ছোট হবে। ত্রিভুজের তৃতীয় বাহুটা যে কোনো দুই বাহুর সমষ্টির চেয়ে ছোট হবে। তাহলে এ আর বি দুইটা বাহুর সমষ্টি কত? 11 সাথে 18। তাহলে খেয়াল করেন, এই যে তৃতীয় বাহু, এইটার রেঞ্জ কিরকম হবে? তৃতীয় বাহুটা হবে 4-এর চেয়ে বড় কিন্তু 18-র চেয়ে ছোট। অর্থাৎ 5 থেকে নিয়ে শুরু করে 17 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল? এই ত্রিভুজটার সর্বনিম্ন পরিসীমা কত, সবচেয়ে কম পরিসীমা কত? তাহলে যদি সর্বনিম্ন পরিসীমা বের করতে চাই, তাহলে এই তৃতীয় বাহুটাকে ধরতে হবে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট কত ধরতে পারি? আপনি বলবেন যে যেহেতু 4-এর চেয়ে বড় হবে, তার মানে 4-এর ইমিডিয়েট পরে কে আছে? 5 আছে, এই 5কে ধরতে পারি। যেহেতু আমাকে সবচেয়ে ছোট পরিমিটার বের করতে হবে, তাহলে ত্রিভুজের একটা বাহু যদি 11 হয়, একটা বাহু যদি 7 হয়, তাহলে আরেকটা বাহু আমাকে কত ধরতে হবে? 5 ধরতে হবে। এই যে 11 সাথে 18, 18 আর 5-এ 23 হয়ে যাবে। ঠিক আছে? কারণ আমাকে বলছে যে সর্বনিম্ন, সবচেয়ে ছোট পেরিমিটার কত। তো সবচেয়ে ছোট পেরিমিটার যদি বের করতে চাই, তাহলে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য ধরতে হবে সবচেয়ে ছোট। তো সবচেয়ে ছোট মানে কত? 4-এর ঠিক ইমিডিয়েট পরে যেটা আছে সেটা। তো 4-এর ইমিডিয়েট পরে কি আছে? 5 আছে, তার মানে 5 ধরতে হবে। তাহলে 11, 7, 18 আর 5-এ 23। তাহলে ত্রিভুজটার পরিসীমা হচ্ছে এই যে 23। পরেরটাতে চলে যান। দেখেন, এখানে বলা হচ্ছে যে দ্য এভারেজ লেংথ অফ দ্য সাইডস ট্রায়াঙ্গেল এবিসি ইজ 12। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি? বলতেছে যে একটা ত্রিভুজের বাহুগুলোর গড় হচ্ছে, মানে বাহুগুলোর দৈর্ঘ্যের গড় হচ্ছে 12। অর্থাৎ ত্রিভুজের যদি আমরা তিনটা বাহু ধরি, একটা বাহু এ, একটা বাহু বি এবং একটা বাহু সি, এই তিনটা বাহুর গড় কত? এই যে বলতেছে যে 12। আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য পেরিমিটার, পরিসীমা কত? আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই যে ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি। তাহলে এই যে এ বি সি, এটা সমষ্টি কত? আপনি বলবেন যে 12 গুণন 3 ইজ ইকুয়াল টু 36। তার মানে ত্রিভুজের তিনটার বাহুর সমষ্টিই বলি আর পরিসীমাই বলি, সেটা কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন, এখানে কি বলা হচ্ছে যে ইফ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 6, দেন দ্য ভ্যালু অফ এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব। দেখেন, এইটা মানে এই যে এইটা ছাড়া আর কিছুই না। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি? আপনি বলবেন যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে ঠিক সেমভাবে এই যে এক্স বাই ওয়াই, এটাকে আমরা এ মানবো, আর এই যে ওয়াই বাই এক্স, এটাকে আমরা বি মানবো। তার মানে এখানে যে বলতেছে যে এক্স কিউব বাই ওয়াই কিউব, মানে হচ্ছে এটা এ কিউবের সমান, আর ওয়াই কিউব বাই এক্স কিউব মানে হচ্ছে এটা বি কিউবের সমান। মূল কথা, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমাকে বসাইতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে সেম এই সূত্রটাই বসাই এক্স এক্স ধরে, তাহলে আমরা লিখতে পারি এ কোনটা? এই যে এক্স বাই ওয়াই। বি কোনটা? এই যে ওয়াই বাই এক্স। তার মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ কোনটা? এই যে এক্স বাই ওয়াই। বি কোনটা? এই যে ওয়াই বাই এক্স ইন্টু এ প্লাস বি। এ মানে হচ্ছে এক্স বাই ওয়াই, প্লাস বি মানে হচ্ছে ওয়াই বাই এক্স। ঠিক আছে? এক্স এক্স ওয়াই ওয়াই কেটে দিলাম,
এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান এখানে দেওয়া আছে 6, তাহলে 6 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 6, 6 এর উপরে কিউব মানে হচ্ছে 216, 216 থেকে 3 6 18 বাদ দিলে কত পাওয়া যাবে? 198 পাওয়া যাবে। সো উত্তর হচ্ছে অপশন। পরেরটাতে চলে যান, 11 নম্বর। অক্ষরগুলো কি বুঝতে পারছেন এটা? অক্ষরগুলো বুঝতে একটু সমস্যা যায়, কারণ ছবি থেকে নেওয়া তো, তারপরে বোঝা যাচ্ছে। দেখেন এখানে যে কাহিনীটা হয়েছে, এখানে বলতেছে যে হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ এই জায়গাটাতে কোন সংখ্যাটা বসবে এটা আমাদের বের করতে হবে। এই জায়গাটাতে কোন সংখ্যা বসবে কোয়েশ্চেন মার্কের জায়গায়। তো যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটু অ্যানালাইসিস করি এই বিষয়টাকে, তাহলে আমরা দেখতে পাচ্তেছি যে আমরা যদি এই যে ওপরের মানে নিচেরটার সাথে ওপরেরটাকে বিয়োগ করে দেই, তাহলে 6 4-এর পার্থক্য কত? এই যে 2 পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই নিচেরটার সাথে ওপরেরটাকে বিয়োগ করে দিলে পার্থক্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ বিয়োগফল পাওয়া যাচ্ছে। ঠিক সেম ভাবে দেখেন 9-এর সাথে যখন আমরা 6 বিয়োগ করে দিচ্ছি, তখন এই যে ফলাফল কোথায় পাচ্ছি? 9-এর ডান পাশে, অর্থাৎ 3। ঠিক সেম ভাবে 19-এর সাথে যখন আমরা 9-কে বিয়োগ করে দিচ্ছি, তখন আমরা ফলাফলটা কোথায় পাচ্ছি? এই যে 19-এর ডান পাশে, অর্থাৎ 10। তাহলে ঠিক সেম ভাবে আমরা যদি এই যে 3-এর সাথে 2-কে বিয়োগ করে দেই, এই যে ফলাফল দেখেন 3-এর ডান পাশে পাওয়া যাচ্ছে। আবার 10-এর সাথে যদি আমরা 3-কে বিয়োগ করে দেই, ফলাফল এই যে দেখেন 10-এর ডান পাশে পাওয়া যাচ্ছে। তার মানে এখানে কোন সংখ্যাটা বসবে, এখন আমরা প্যাটার্নটা বুঝে গেছি যে আসলে এখানে কোন প্যাটার্নের প্রশ্নটা সাজাইছে। তো এখানে এই যে আমরা যেহেতু এই যে নিচেরটার সাথে ওপরেরটা বিয়োগ করে দিলেই ডান পাশে ফলাফল পাওয়া যাচ্ছে, তার মানে সাথে সাথে 1 বিয়োগ করে দিলেই আমরা এখানে ফলাফল কত পেয়ে যাব? 6 পেয়ে যাব। যে কোয়েশ্চেন মার্কের জায়গায় এখানে বসবে কত? 7 - 1 = 6, 6 বসে যাবে। ঠিক আছে, অপশন এ। পরেরটাতে চলে যান। দেখেন 12 নম্বরে কি বলতেছে যে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাজ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট। বলতেছে যে 1 থেকে 70 পর্যন্ত কত শতাংশ নাম্বার আছে যেগুলার ইউনিট ডিজিট, মানে এখানে প্রশ্নটাতে বোধহয় ভুল আছে, বুঝতে পারছেন? হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাজ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট। এখানে প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, একটু ওয়েট করেন তো।
বললাম না যে প্রশ্নটাতে ভুল আছে। এখানে হবে হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাভ স্কোয়ারস দ্যাট, এখানে এই কথাটা হবে। রাইট, দেখেন এখানে 1 to 70 পরে have squares that end in the digit ডিজিট 1। এটা হচ্ছে সঠিক প্রশ্নটা। হ্যাঁ, যে 1 থেকে 70 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, মানে কত পার্সেন্ট সংখ্যা আছে যাদেরকে বর্গ করলে ইউনিট ডিজিট 1 পাওয়া যাবে, একক স্থানীয় অঙ্ক 1 পাওয়া যাবে, এমন কতগুলো সংখ্যা আছে। দাঁড়া, এই তুমি প্রশ্ন গুগল থেকে কপি করছো না? তো গুগল থেকে কপি করলে সে কাজ তো আমি নিজেই করতে পারি, তোমাকে রাখছি কেন? চালাকি কইরো না। হ্যাঁ, তোমার চালাকি ধরতে আমার 2 সেকেন্ড টাইম লাগবে না। আর প্রশ্ন এত ভুল কেন? আমি কতবার সতর্ক করছি তোমাকে? তুমি আজকের লেকচার শিট দেখো, 12 নম্বর প্রশ্ন দেখো, এটা তুমি করতে কপি মারছো। এটা স্যাট একাডেমি থেকে কপি করোনি তুমি? স্যাট একাডেমিতে এই প্রশ্ন ভুল দেওয়া আছে না? তুমি ওইটাই কপি করে দিছো। সাবধান। এ- তুমি কপি করছো, আমি কি এমনি বলতেছি? আর্গুমেন্ট করো না আমার সঙ্গে, আমি যেটা বললাম সেটা দেখো। তুমি তুমি চেক করো আজকের লেকচার শিট বিআইবিআর এর। দেখেন এখানে বলা হচ্ছে যে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাভ স্কোয়ারস দ্যাট এন্ড ইন দ্য ডিজিট 1। বলতেছে যে 1 থেকে 70 পর্যন্ত কত শতাংশ নাম্বার আছে যেগুলার ওপরে যদি আমরা বর্গ করে দেই তাহলে আমরা স্কোয়ার মানে ইউনিট ডিজিট কত পাবো? 1 পাবো। তাহলে পৃথিবীতে শুধুমাত্র দুইটা সংখ্যা আছে, পৃথিবীতে শুধুমাত্র দুইটা সংখ্যা আছে যাদের উপরে বর্গ করলে ইউনিট ডিজিট 1 পাওয়া যাবে। সেই দুইটা সংখ্যা কি কি? একটা হচ্ছে 1 নিজে, যে 1-এর উপরে বর্গ করলে আপনি ইউনিট ডিজিট 1 পাবেন। আরেকটা হচ্ছে 9 নিজে, 9-এর উপরে বর্গ করলে ইউনিট ডিজিট এই যে 1 পাওয়া যাবে। তাহলে আমরা দেখব যে 1 থেকে 70 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা আছে। আপনি বলবেন যে 1 নিজে, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 11, তারপরে 19, তারপরে 21, 29, 31, 39, 41, 49, 51, 59, 61 এবং 69। এই 1 থেকে 70 পর্যন্ত এই কয়েকটা সংখ্যা আছে যেদের প্রত্যেকটার ওপরে যখন আমরা স্কোয়ার করব বা বর্গ করব তার ইউনিট ডিজিটে আমরা অবশ্যই অবশ্যই 1 পাবো। সো এখানে কতগুলা সংখ্যা পাইলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা সংখ্যা পাইছি। তাহলে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যা আছে 70টা, যার ভিতরে এইরকম সংখ্যা আছে কয়টা? 14টা। তাহলে এই 70-এর সাপেক্ষে 14টা সংখ্যা কত শতাংশের সমান? আপনি বলবেন 14 এটার ভিতরে 5 বার যাবে, 5 এটার ভিতরে 20 বার যাবে, তার মানে হচ্ছে 20%-এর সমান। উত্তর হচ্ছে 20।
পরেরটাতে চলে যান 13 নম্বর। 13 নম্বরে কি বলা হচ্ছে যে এভারেজ অফ 10 পজিটিভ নাম্বারস ইজ এক্স। 10টা ধনাত্মক সংখ্যার গড় হচ্ছে এক্স। ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 10%, যদি প্রত্যেকটা সংখ্যাকে আপনি 10% করে বৃদ্ধি করেন, দেন এক্স, তাহলে এক্সকে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? সহজ প্রশ্ন ভাই। আমি যদি আপনাকে বলি যে 3টা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা হচ্ছে 1, একটা সংখ্যা হচ্ছে 2, আর একটা সংখ্যা হচ্ছে 3, তাহলে এই 3টা সংখ্যার গড় কত? আপনি বলবেন যে ভাই এই 3টা সংখ্যার গড় বা এভারেজ হচ্ছে আমার 2। এখন আমি যদি বলি যে এই যে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি 1 করে বৃদ্ধি করে দিই, প্রত্যেকটা সংখ্যাকে যদি 1 বৃদ্ধি করে দিই, তাহলে এটা আগে 1 ছিল, এটা 2 হয়ে যাবে, এটা 2 ছিল, এটা 3 হয়ে যাবে, এটা 3 ছিল, এটা 4 হয়ে যাবে। তাহলে এই গড় কতটুকু বৃদ্ধি পাবে? আপনি তখন বলবেন যে ভাই আগে প্রত্যেকটা সংখ্যা ছিল 1, 2, 3 এরকম, এখন আপনি যেহেতু প্রত্যেকটা সংখ্যাকে 1 1 করে বৃদ্ধি করে দিচ্ছেন, আর আমি যদি আপনাকে প্রশ্ন বলি যে তাহলে এখন আপনার গড় কত বৃদ্ধি পাবে, তখন আপনি বলবেন যে ভাই আগে গড় ছিল 2, এখন গড় আছে কত? 3। তার মানে এই 2 আপনার 1 বৃদ্ধি হয়ে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তার মানে এখানে যে 10টা সংখ্যার কথা বলা হচ্ছে, যে 10টা সংখ্যার গড় হচ্ছে এক্স, 10টা সংখ্যার গড় হচ্ছে এক্স, তো এই 10টা সংখ্যার প্রত্যেকটাকে যদি আপনি 10% করে বৃদ্ধি করেন, তাহলে ডেফিনেটলি এই যে গড় এক্স, এটাও আপনার কি হয়ে যাবে? 10% বৃদ্ধি হয়ে যাবে। 10টা সংখ্যার প্রত্যেকটাই যদি 10% করে বেড়ে যায়, তাহলে এই যে 10টা সংখ্যার গড় যেটা এক্স আছে, এই এক্সও আমার কি হয়ে যাবে? 10% বেড়ে যাবে। তাহলে এই যে ইজ ইনক্রিজড বাই 10% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। মানে সংখ্যাগুলো যত বাড়বে, গড়ও ঠিক তত বাড়বে। পরেরটাতে চলে যান 14 নম্বর। দেখেন 14তে কি বলা হচ্ছে যে দেয়ার আর 23 পোলস উইথ এ কনস্ট্যান্ট ডিস্টেন্স বিটুইন ইচ পোল। এ কার টেক্স 24 সেকেন্ডস টু রিচ দ্য 12th পোল। হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু রিচ দ্য লাস্ট পোল? এখানে বলা হচ্ছে যে সমান দূরত্বে 23টা খুঁটি আছে, তো একটা গাড়ি 24 সেকেন্ডে 12তম খুঁটির নিকট যায়, তাহলে সর্বশেষ অর্থাৎ 23 নম্বর খুঁটির কাছে যেতে গাড়িটার আরো কত বেশি সময় লাগবে? আরো কত সময় লাগবে? আরো কত সময় লাগবে? খেয়াল করে দেখেন, এটা যদি প্রথম পোল হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। প্রশ্নে কি বলতেছে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম খুঁটি থেকে 12তম খুঁটি পর্যন্ত যাইতে গাড়ির সময় লাগবে কত? 24 সেকেন্ড। আর এখানে এ কনস্ট্যান্ট ডিস্টেন্স বিটুইন ইচ পোল মানে হচ্ছে এই যে প্রত্যেকটা খুঁটির মধ্যে সমান দূরত্ব আছে, 1 থেকে 2 নম্বর খুঁটির মধ্যে যতটুকু দূরত্ব, 2 থেকে 3 নম্বর খুঁটির মধ্যেও ঠিক ততটুকুই দূরত্ব, অর্থাৎ প্রত্যেকটা খুঁটির মাঝখানে দূরত্বটা সমান। এখন আমি যদি আপনাকে বলি যে 1 থেকে 12 নম্বর খুঁটিতে যাচ্ছে, 1 নম্বর খুঁটি থেকে 12 নম্বর খুঁটিতে যাচ্ছে, তার মানে এখানে কতগুলা ফাঁকা জায়গা আছে? কতগুলা ফাঁকা জায়গা আছে? 11টা। যতগুলা খুঁটি থাকবে, ফাঁকা জায়গার সংখ্যা থাকবে তার চেয়ে 1 কম। তার মানে 12 নম্বর খুঁটিতে যাইতে তাকে এরকম 11টা ফাঁকা জায়গা অতিক্রম করতে হবে। যেই 11টা ফাঁকা জায়গা অতিক্রম করতে তার সময় লাগবে কত? 24 সেকেন্ড। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে একদম শেষ খুঁটিতে পৌঁছাইতে গেলে তার কত সময় লাগবে? তাহলে শেষ খুঁটি মানে কত? এরকম 1 থেকে শুরু করে নিয়ে এরকম 23 নম্বর খুঁটি পর্যন্ত পৌঁছাইতে তার আরো কত বেশি সময় লাগবে? তাহলে 1 থেকে 23 নাম্বার, 23টা খুঁটির মধ্যে ফাঁকা জায়গা আছে কয়টা? 22টা। তাহলে এই 22টা ফাঁকা জায়গার মধ্যে 11টা যাইতে যদি 24 সেকেন্ড সময় লাগে, তাহলে যে আরো অবশিষ্ট 11টা খুঁটি আছে
সরি, আরো 11টা অবশিষ্ট ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা 11টা যাইতে সময় কত লাগবে? আগের মতোই ওই 24 সেকেন্ডই সময় লাগবে। এখানে প্রশ্নটা ইনকারেক্ট আছে, ঠিক আছে? প্রশ্নে যদি যেহেতু বলছে যে মোর টাইম, হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু রিচ দ্য লাস্ট পোল, সর্বশেষ খুঁটিতে পৌঁছাইতে তার আরো কত সময় লাগবে, মানে 1 থেকে 12 নম্বর খুঁটি পর্যন্ত যাওয়ার পরে 12 থেকে 23 নম্বর খুঁটি পর্যন্ত যাইতে তার আরো কত সময় লাগবে। আপনি বলবেন যে 12 থেকে 23 নম্বর খুঁটি পর্যন্ত ফাঁকা জায়গা আছে 11টা, এই 11টা খুঁটি অতিক্রম করতে সময় লাগবে 24 সেকেন্ড। সো প্রশ্ন যেইভাবে করছে সেই হিসেবে উত্তর হবে 24 সেকেন্ড, কিন্তু সঠিক উত্তর এখানে দেওয়া নাই। সঠিক উত্তর কোনোটাতে দেওয়া নাই। যদি এখানে বলতো যে হাউ মাচ টাইম, যদি এখানে মোর এই শব্দটা না থেকে যদি বলতো যে হাউ মাচ টাইম উইল ইট টেক টু রিচ দ্য লাস্ট গোল, অর্থাৎ সর্বশেষ খুঁটিতে পৌঁছাইতে তার কত সময় লাগবে, তখন আমি বলতাম যে প্রথম 12টা অতিক্রম করতে মানে প্রথম 11টা ফাঁকা জায়গা অতিক্রম করতে 24, পরের 11টা ফাঁকা জায়গা অতিক্রম করতে আরো 24, তাহলে 24 আর 24-এ কত? এই যে 48 সেকেন্ড সময় লাগতো। যদি এখানে মোর না থাকতো তাহলে উত্তর হয়তো 48, যেহেতু মোর দেওয়া আছে সেক্ষেত্রে উত্তর হবে। আশা করি বোঝা গেছে। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন 15তে কি বলতেছে। 15তে বলা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ। বলতেছে যে এই সিরিজে একটা ভুল সংখ্যা আছে, সেই ভুল সংখ্যাটা কত এটা আমাদের বের করতে হবে। এই সিরিজের মধ্যে একটা ভুল সংখ্যা আছে, সো সেই ভুল সংখ্যাটা কত এটা আমাদের বের করা লাগবে। খেয়াল করে দেখেন, ভুল সংখ্যা বের করা লাগবে। ভুল সংখ্যা, আচ্ছা, আমরা যদি 190 আর 166-র গ্যাপটা দেখি তাহলে দেখতে পারবো যে এখানে 24 গ্যাপ। 166 আর 145-এর যে গ্যাপটা সেখানে আমরা দেখতে পাচ্ছি 21 গ্যাপ। 145 থেকে 28-এর যে গ্যাপটা এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 17 গ্যাপ, তাই না? 17 গ্যাপ। আবার 128 থেকে 112-র যে গ্যাপটা দেখতে পাচ্ছি এটা কত? 16 গ্যাপ। আবার 112 থেকে 100-র যে গ্যাপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 12-র গ্যাপ, তাই না? আবার 100 থেকে 91-এর যে গ্যাপটা দেখা যাচ্ছে সেটা কত? 9-এর গ্যাপ। আচ্ছা, খেয়াল করে দেখেন তাহলে এখানে আমরা যদি 128-কে টার্গেট করি, আপনি যদি 128-কে টার্গেট করেন তাহলে আপনার উত্তর পাওয়ার কথা। কারণ এই যে 190 থেকে 166-র গ্যাপ 24, 166 থেকে 145-এর গ্যাপ কত? 21। তার মানে এই যে সিরিজটা যাচ্ছে এইভাবে যে 24, তারপরে হচ্ছে আপনার 3 কমে 21 গ্যাপ হচ্ছে। তাহলে আবার যদি 112 থেকে 100টা খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে গ্যাপ কত? 12। আবার 100 থেকে 91-এর গ্যাপ যদি খেয়াল করেন এখানে খেয়াল করবেন কত? 9। তার মানে এখানেও এই দুইটার মধ্যে 3 গ্যাপ, এখানেও এই দুইটার মধ্যে 3 গ্যাপ। তার মানে ঝামেলাটা হচ্ছে এই জায়গাটাতে। ঝামেলাটা হচ্ছে এই জায়গাটাতে যে এখানে যেহেতু 3 3 করে গ্যাপ যাচ্ছে, তার মানে এখানে 128 না হয়ে, 128 না হয়ে যদি 127 হইতো তাহলে আমার কত হয়ে যেত? 28 হইতো, 18 হইতো গ্যাপ। তাহলে 18-র আগে গ্যাপ ছিল হচ্ছে 21, তার আগের গ্যাপ ছিল 24, তার পরের গ্যাপ থাকবে কত? 15, তার পরের গ্যাপ থাকবে কত? 12, তার পরের গ্যাপ থাকবে কত? 9। তার মানে এখানে 9 আছে, 12 আছে, 9 12 পাচ্ছি, 24 21 পাচ্ছি। শুধুমাত্র এই যে 18 আর 15 এখানে ঝামেলা হচ্ছে। তো 18 আর 15 ঝামেলা হওয়ার কারণ কি? এই যে 128, এই 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 সংখ্যাটা এখানে ভুল দেওয়া আছে। 128 এই সংখ্যাটা ভুল দেওয়া আছে কারণ 100 থেকে 100-র এই গ্যাপটা ঠিকই আছে, 100 থেকে 91-এর গ্যাপ 3ই হচ্ছে, মানে 9 গ্যাপ, কিন্তু এই যে নিচের দুইটা সংখ্যার গ্যাপ কত? 3ই মানতেছি। তারপর হচ্ছে 112 থেকে 100 এটাও ঠিক আছে, 100ও ঠিক আছে, ঠিক আছে, 145ও ঠিক আছে, কিন্তু 128 নিয়ে হচ্ছে আমার ঝামেলাটা।
ঠিক আছে, যে এই সিরিজে ভুল সংখ্যাটা হচ্ছে আপনার 128, এখানে 128 না হয়ে যদি 127 হইতো তাহলে সেটা ঠিক হইতো। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে যে ইফ দ্য nth টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 4n+1 দেন দ্য কমন ডিফারেন্স ইজ হোয়াট। বলতেছে যে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের তম পদ হচ্ছে 4n+1, তাহলে দেন দ্য কমন ডিফারেন্স ইজ মানে একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্যটা কত, একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য কত, এটা বের করতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে যদি আমরা এইভাবে চেক করি যে এন এর বিভিন্ন মান আমরা নেব, এন এর মান 1 2 3 4 5 এতগুলো নেওয়া লাগবে না, 3 4টা পরীক্ষা করলে বুঝতে পারবেন যে আসলে এখানে কমন ডিফারেন্সটা কত হবে। তাহলে এন এর মান যদি 1 হয় তার মানে এই সংখ্যাটা কত হবে, আপনি বলবেন যে এন এর মান 1 হলে 4 4 × 1 + 1 তার মানে হচ্ছে 5। এন এর মানকে যদি 2 ধরি তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে, আপনি বলবেন যে 9। এন এর মান যেটা, এন এর মানটাকে যদি আমরা 3 ধরি তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে, 3 4 12 আর 13। এন এর মানটাকে যদি আমি 4 ধরি তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে, আপনি বলবেন যে 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এন তম পদ সেটা কত, 4n+1। তো এন এর মানের ওপর ডিপেন্ড করবে যে আসলে মানে আপনার এন এর মান যদি আপনি বিভিন্ন ধরনের ধরেন 1 2 3 4 5 6 7 8 যাই ধরেন না কেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে সংখ্যাগুলো কত এবং সংখ্যাগুলোর ডিফারেন্স কত। দেখেন 5 আর 9 এর ডিফারেন্স কত, 4। 9 থেকে 13 ডিফারেন্স কত, 4। 13 থেকে 17 ডিফারেন্স কত, 4। আপনি যদি এখানে এন এর আরো মান ধরেন যে এন এর মান 5 হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে, এই জন্য বললাম যে যে কোনো এন এর মান যে কোনো কিছু হইতে পারে। তো যেটাই ধরেন না কেন আপনার এখানে এই যে প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা সংখ্যার মাঝখানে যে ডিফারেন্সটা থাকবে সেটা কত, 21। দেখেন 17 আর 21-এর পার্থক্য কত, 4। তার মানে বোঝাই যাচ্ছে যে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটার যেই সংখ্যাগুলো আছে এই সিরিজে, সেই সংখ্যাগুলোর পার্থক্য কত হবে, এই যে 4 করে হবে। এই যে প্রমাণ। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17তে কি বলা হচ্ছে যে এ বোট গোজ 13 কিলোমিটার আপ স্ট্রিম against current in 39 minutes. The speed of stream is 3 kilometer per hour. What is the speed of the boat in still water? বলতেছে যে একটা নৌকা স্রোতের প্রতিকূলে 39 মিনিটে 13 কিলোমিটার পথ যাবে। স্রোতের গতিবেগ যদি 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত। স্থির পানিতে নৌকার গতিবেগ কত, আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলছি যে প্রশ্নে যত মিনিটের গতিবেগই দেওয়া থাক না কেন আপনাকে সেটাকে 60 মিনিটে নিয়ে যাইতে হবে। 60 মিনিটে কনভার্ট করতে পারলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার গতিবেগটা কত। তো এখানে এই যে আপ স্ট্রিম স্পিড যদি আমরা বের করতে চাই তাহলে বলবো যে ভাই প্রশ্নে দেওয়া আছে যে নৌকাটা স্রোতের প্রতিকূলে 39 মিনিটে 13 কিলোমিটার পথ যাবে। সো আমার দরকার কত, 1 ঘন্টায় কত দূর গেছে সেটাই তার গতিবেগ। সো 60 মিনিটে কত যাবে, আপনি বলবেন যে 13 × 60 ডিভাইডেড হচ্ছে 39, 3 13 39, 3 20 60। তার মানে নৌকাটার স্রোতের প্রতিকূলে যে গতিবেগ সেটা কত হবে, এই যে 20 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। সো আমাকে বলতেছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ কত। দেখেন স্থির পানিতে নৌকার গতিবেগ বের করতে গেলে আপ স্ট্রিম স্পিডের সাথে আপনার এই যে স্রোতের গতিবেগটাকে যোগ করে দিতে হয়।
ঠিক আছে। সো আপ স্ট্রিম স্পিড এখন আমার কত বের হয়েছে 20। স্রোতের গতিবেগ প্রশ্নে দেওয়া আছে কত 3। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত 20 আর 3 23 কিলোমিটার প্রতি ঘন্টা। পরেরটাতে চলে যান 18 নম্বর। দেন 18তে কি বলা হচ্ছে যে ইন এ 500 মিটার রেস দ্য রেশিও অফ দ্য স্পিডস অফ টু contestants Ajmol and Badal is 3:4. If Ajmol has a head start of 140 meter then Ajmol wins by। বলতেছে যে 500 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা হবে যেখানে দুইজন প্রতিযোগী আছে আজমল আর হচ্ছে বাদল। তাদের গতিবেগের অনুপাত দেওয়া আছে যে 3:4। বলতেছে যে আজমল যদি 140 মিটার সামনে থেকে দৌড়ানো শুরু করে তাহলে আজমল কত মিটারের ব্যবধানে জয় হবে, মানে কি বলে এটাকে বাংলায়, জয় লাভ করবে। ঠিক আছে। তাহলে আপনি যদি বলেন যে ভাইয়া এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই জায়গাটা থেকেই মূলত দৌড়াবে, এখান থেকে এইটা হচ্ছে আপনার ধরে নেন এন্ডিং পয়েন্ট। সো এখান থেকে এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দূরত্ব কত, এই যে বলতেছে যে 500 মিটারের দূরত্ব, 500 মিটার। তো আজমল ধরে নেন যে এখান থেকে দৌড়ানো শুরু করছে, আজমল ধরে নেন যে এই জায়গাটা থেকে দৌড় শুরু করছে। আজমল মানে আজমল যদি এখান থেকে দৌড় শুরু করে তাহলে আজমলের কতটুকু পথ দৌড়াইতে হবে। আপনি বলবেন যে স্টার্টিং পয়েন্ট থেকে আজমল 140 মিটার সামনে থেকে দৌড়ানো শুরু করে, তাহলে 500-র ভিতরে এই যে এতটুকু হচ্ছে 140, তার মানে আজমল দৌড়াবে কত শুধুমাত্র এই জায়গাটা থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ 360 মিটার। আর বাদলকে কি করতে হবে, বাদলকে এই জায়গাটা থেকে দৌড় শুরু করে ঠিক সেম ভাবে একদম এন্ডিং পয়েন্ট পর্যন্ত দৌড়াইতে হবে, তাই না। তো রেসটা কিন্তু একই সময়ে শুরু হয়, অর্থাৎ বাঁশিতে যখন হুইসেল দেয় তখন থেকেই কিন্তু প্রতিযোগীরা কি করে দৌড়ানো শুরু করে না। তার মানে যেই সময়ে আজমল দৌড় দিবে ঠিক সেই সময়ে বাদলও দৌড় দিবে, কারণ আজমল আর বাদল দুইজনই প্রতিযোগী। এখন খেয়াল করেন যদি আপনার টাইম সেম হয়ে যায়, টাইম যদি এরকম সেম হয় বা টাইম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই যে আজমল আর বাদল দুইজনের যে গতিবেগের অনুপাত দেওয়া আছে 3:4, এই যে টাইম যখন সেম হবে তখন স্পিড আর ডিস্টেন্স এই দুইটার রেশিও একই হয়ে যাবে। অর্থাৎ স্পিড রেশিও দেওয়া আছে এখানে 3:4। আমি এখান থেকে বলতে পারি যে টাইম যেহেতু সেম, অর্থাৎ দুইজন যেহেতু একই সময়ে দৌড়ানো শুরু করছে, তাহলে ডিস্টেন্সে কত হবে, সেম হবে, অর্থাৎ 3:4 হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আজমল এখানে কত ডিস্টেন্স অতিক্রম করছে, 3 ডিস্টেন্স অতিক্রম করছে। এই 3 মানেই কত, আপনি বলবেন যে আজমল দৌড়াইছে 360, তার মানে আমাদের অনুপাতে যেটা 3, প্রশ্ন অনুযায়ী সেটা কত 360। তো 3 পার্ট যদি 360 হয় 1 পার্ট কত হবে 120 হবে। এখন আপনি বলবেন যে তাহলে বাদল কতটুকু দৌড়াইছে, আপনি বলবেন যে বাদল ডিস্টেন্স অতিক্রম করছে 4, তো 1 পার্ট 120 হইলে বাদলে 4 পার্ট সমান সমান কত, আপনি বলবেন যে 480। অর্থাৎ ধরে নেন যে বাদল এই পর্যন্ত দৌড়াইছে, বাদল ধরে নেন যে এখান থেকে দৌড় শুরু করে একদম এই পর্যন্ত দৌড়াইছে, অর্থাৎ 480 মিটার দৌড়াইছে। অর্থাৎ এখন জিজ্ঞাসা করছে যে আজমল তাহলে কত মিটারের ব্যবধানে জয়লাভ করবে। আজমল এখান থেকে দৌড় শুরু করে এই এন্ডিং পয়েন্টে পৌঁছে গেছে দেখেই তো জিজ্ঞাসা করছে যে কত মিটারের ব্যবধানে আজমল জয়লাভ করবে। তার মানে আজমল এখান থেকে দৌড় শুরু করে এখানে চলে আসছে, আর বাদল এখান থেকে দৌড় শুরু করে এখানে চলে আসছে। তাহলে এই যে এতটুকুর দূরত্বটা কত, এতটুকুর দূরত্ব কত, আপনি বলবেন যে এই যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 মিটার, যার ভিতরে বাদল দৌড়াইছে শুধুমাত্র 480 মিটার,
তার মানে বাদল কত মিটারের ব্যবধানে পরাজয় বরণ করলো? 500 থেকে 480, অর্থাৎ 20 মিটারের ব্যবধানে। অর্থাৎ আজমল যখন এন্ডিং পয়েন্টে পৌঁছে গেছে, বাদল তখন এই যে শুধুমাত্র এই জায়গায়, অর্থাৎ 480-তে। তার মানে আজমল জয়লাভ করছে কত মিটারের ব্যবধানে? এই যে 20 মিটারের ব্যবধানে। এই 20 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 19 নাম্বার। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে এ পার্সন বাই সার্টেইন নাম্বার অফ মার্বেলস 20 পার টাকা অ্যান্ড অ্যান ইকুয়াল নাম্বার অ্যাট 30 পার টাকা। হি মিক্সেস দেম অ্যান্ড সেলস দেম অ্যাট 25 পার টাকা। হিজ গেইন অর লস ইন দ্য ট্রানজ্যাকশন ইজ। বলতেছে যে একজন মানুষ 20টা মার্বেল কিনছে 1 টাকা দিয়ে, আবার সমান সংখ্যক মার্বেল অন্য আরেকজন কিনছে, অন্য আরেকজন ধরে নেন যে না, সার্টেন নাম্বার অফ মার্বেলস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একজন মানুষই এক ধরনের মার্বেল কিনছে 1 টাকা দিয়ে 20টা, আবার অন্য আরেক ধরনের মার্বেল কিনছে 1 টাকা দিয়ে 30টা। তো বলতেছে যে সে এই দুই ধরনের মার্বেল মিক্স করছে। এ ওই মানুষটা কি করছে যে এই দুই ধরনের মার্বেল মিক্স করছে, একত্র করছে। একত্র করে 1 টাকা, 1 টাকায় 25টা করে বিক্রি করতেছে। 1 টাকায় 25টা করে বিক্রি করতেছে। তাহলে ওই মানুষটার লাভ হবে না লস হবে? এখন প্রথম কথা হচ্ছে যে ভাই, যে এই যে বলতেছে যে সমান সংখ্যক মার্বেল কিনবে, অর্থাৎ 20টা 1 টাকা দিয়ে কিনছে, এখানে 30টা 1 টাকা দিয়ে কিনছে। তো এখানে ধরে নেন যে এটা হচ্ছে এ কোয়ালিটির, যেটা 20টা 1 টাকা দিয়ে কিনছে এটা ধরে নেন যে এ কোয়ালিটির মার্বেল। আর যেটা 30টা কিনছে 1 টাকা দিয়ে, এটা ধরে নেন যে বি কোয়ালিটির মার্বেল। তো বলতেছে যে এই এ কোয়ালিটির মার্বেলের সংখ্যা আর বি কোয়ালিটির মার্বেলের সংখ্যা সমান হবে। তো সমান কিভাবে করব? সমান করার বুদ্ধি হচ্ছে, এখানে যে মার্বেলের সংখ্যাগুলো দেওয়া আছে যেমন 20, 30 এবং 25, এই তিনটা সংখ্যার লসাগু করে দেওয়া। তো 20, 30, 25-এর লসাগু করলে আমরা কত পাবো? 600 পাবো। সো আমি ধরেই নিচ্ছি যে এই এ কোয়ালিটির মার্বেলের সংখ্যা হচ্ছে 600, বি কোয়ালিটির মার্বেলের সংখ্যা হচ্ছে 600। তাহলে 20টা যদি 1 টাকা দিয়ে কিনে, তাহলে এ কোয়ালিটির 600 মার্বেল কিনতে কত টাকা লাগবে? আপনি বলবেন যে 600 ডিভাইডেড 20 ইজ ইকুয়াল টু 30 টাকা লাগবে। আবার বি কোয়ালিটির মার্বেলও যদি 600 টাকা কিনে, তাহলে 30টা 1 টাকা দিয়ে কিনছে, তার মানে 600টা কিনবে কয় টাকা দিয়ে? 600 ভাগ 30 ইজ ইকুয়াল টু 20 টাকা দিয়ে কিনছে। তাহলে টোটাল কস্ট প্রাইস কত আসতেছে? 600 মার্বেল কিনছে 30 টাকা, 600 মার্বেল কিনছে 20 টাকা। তাহলে 30 আর 20-এ কত? এই যে 50 টাকা। এখন আসেন আমরা যদি সেল প্রাইসের হিসাব করি, টোটাল মার্বেল কত? 600 আর 600, 1200 মার্বেল। তো এখন সেল যখন করতেছে তখন কি হচ্ছে? 25টা মার্বেল বিক্রি করতেছে 1 টাকা দিয়ে। তাহলে টোটাল মার্বেল কত? 600, 600, 1200। তাহলে এই 1200 মার্বেলের দাম কত হবে? আপনি বলবেন যে 1200 ডিভাইডেড হচ্ছে 25। তাহলে এখানে কত হয়ে যাবে? 4 25, 5 25 বেশি হয়ে যাচ্ছে, 4 25-এ 100, 200, 48 টাকা হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা 1200 মার্বেল কিনলাম 50 টাকা দিয়ে, আর 1200 মার্বেল যখন বিক্রি করছি তখন বিক্রি করছি কয় টাকা দিয়ে? 48 টাকা দিয়ে। তাহলে এখানে আপনার লস হচ্ছে কত? আপনি বলবেন যে 2 টাকা লস হচ্ছে। আর প্রশ্ন জিজ্ঞাসা করছে যে কত পার্সেন্ট লস হচ্ছে, তার মানে লস পার্সেন্ট কত হবে? লাভ লসের হিসাব সবসময় করতে হবে কস্ট প্রাইসের উপরে। সো কস্ট প্রাইস হচ্ছে 50 টাকা, 50 টাকার উপরে 2 টাকা ক্ষতি করছি। সো এটাকে পার্সেন্টে যদি যদি দেখাইতে চাই, তাহলে 2 দুগুণে কত? এই যে 4% আমার লস। এই যে অপশন বিতে উত্তর, যেখানে লস কত? 4%। পরেরটাতে চলে যান, 20 নাম্বার।
লাস্ট ম্যাথ দেখেন, এখানে কি বলা হচ্ছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি at 8% per annum for 6 years is half the sum. The sum is what? দেখেন এখানে আরো তথ্য তো লাগবে। এখানে the simple interest on a sum of money at 8% per annum for 6 years is half the sum. The sum is what? দেখেন খেয়াল করেন, এখানে প্রশ্ন এটার উত্তর হবে ডাটা ইনঅ্যাডিকুয়েট, মানে এখানে পর্যাপ্ত পরিমাণ ডাটা দেওয়া নাই। সো ডাটা কেন দেওয়া নাই এটা কীভাবে বুঝলাম, খেয়াল করেন এখানে সাম মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কীভাবে বের করতে হয়, প্রিন্সিপাল বের করতে গেলে কি লাগবে, আপনি বলবেন যে 100 গুণন ইন্টারেস্ট লাগবে আর নিচে রেট পার্সেন্টের সাথে টাইম লাগবে। সো আমার টাইম দেওয়া আছে, রেট পার্সেন্টও দেওয়া আছে, কিন্তু এখানে আমার সুদের পরিমাণটা কত, এই সুদের পরিমাণটা দেওয়া নাই। সুদের পরিমাণটা এখানে মিসিং আছে। আর সুদের পরিমাণ মিসিং থাকার কারণে এই যে আমাকে বলতেছে যে আপনার মূলধন কত, এই মূলধনটাও আমি বের করতে পারবো না। সো এখানে ডাটা ইনঅ্যাডিকুয়েট হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে এখানে পর্যাপ্ত ডাটা দেওয়া নেই। যদি এখানে ইন্টারেস্ট দেওয়া থাকতো তাহলে আমি ধাম করে বলে ফেলতে পারতাম যে আমার প্রিন্সিপাল এত হবে। ঠিক আছে। আর অনেকে বলতে পারেন যে ভাই সাম তো 100 ধরলেই হয়ে যাচ্ছে, আপনাকে যে এখানে 100 মানে 100ই ধরতে হবে এমন কোনো কথা বলে নাই, বা 100ই ইয়ে করতে হবে এমন কোনো তথ্য দেয় নাই। মূল কথা যে ভাই এই ধরনের প্রশ্নে সাধারণত ইন্টারেস্টের কথা বলা থাকে, যে আপনার এত টাকা ইন্টারেস্ট হচ্ছে, হইতে পারে সেটা 200 টাকা হইতে পারে ইন্টারেস্ট, 300 টাকা বা 3000 টাকা, অর্থাৎ ইন্টারেস্টের একটা অ্যামাউন্ট আপনাকে বলবে যে এত টাকা আমার ইন্টারেস্ট হচ্ছে। সো যখন ইন্টারেস্টের কথা বলবে তখন আমি সামটা বলতে পারবো। 12 নম্বরে কি ছিল, আরেকজন বলছে এটা আরেকবার। দেখেন সহজ হিসাব, ঠিক আছে, যত মার্বেলের অঙ্ক আছে, বলের অঙ্ক আছে, চকলেটের অঙ্ক আছে, ফলের অঙ্ক আছে, যত এই ধরনের অঙ্ক আছে, ঠিক আছে, আপনারা কি করতেন, ওখানে এইভাবে লিখতেন না যে 20টি মার্বেল কিনছে 1 টাকা দিয়ে, তাহলে একটি মার্বেল কিনবে 1/20 টাকা দিয়ে। তারপরে আবার লিখতেন যে 30টি মার্বেল কিনেছে 1 টাকা দিয়ে, তাহলে একটি মার্বেল কিনেছে 1/30 টাকা দিয়ে। এখানে আপনি কি করতেছেন আলটিমেটলি, এখানে আলটিমেটলি এই যে মার্বেলের সংখ্যাকে আপনি সমান করে দিচ্ছেন না, যে প্রথম ক্ষেত্রে মার্বেলের সংখ্যা 1, দ্বিতীয় ক্ষেত্রে মার্বেলের সংখ্যা 1। সো আমরা স্মার্টলি এটা করার জন্য কি করি, যে ভাই যেহেতু আপনি মার্বেলের সংখ্যা একই যাবেন, তো আগে থেকেই সেটার প্রিপারেশন নেন, অর্থাৎ আপনি এখানে মার্বেলের সংখ্যাকে সমান করে দেন। মার্বেলের সংখ্যা সমান করার জন্য কি করা লাগবে, প্রশ্নে যে মার্বেলের সংখ্যা, ফলের সংখ্যা, চকলেটের সংখ্যা, ক্যান্ডির সংখ্যা বলা থাকবে সেগুলো লসাগু করতে হবে। সো প্রশ্নে বলতেছে যে 20, 30 এবং 25। সো 20, 30, 25-এর যেই এলসিএম সেটা কত পাই, 600 পাই। সো আমি ধরেই নিচ্ছি যেখানে 2 কোয়ালিটির মার্বেল আছে, একটা হচ্ছে এ কোয়ালিটির মার্বেল, এইটা আমি কিনছি 600টা, ঠিক আছে, আরেকটা আছে বি কোয়ালিটির মার্বেল, এইটাও আমি কিনছি 600টা, কারণ প্রশ্নে বলা আছে যে সমান সংখ্যক মার্বেল কিনবে, তাহলে সমান সংখ্যক 600 600। এখন এ কোয়ালিটির মার্বেলে কি বলতেছে যে 20টা মার্বেল ক্রয় করছি 1 টাকা দিয়ে, তাহলে 20টা যদি 1 টাকা দিয়ে কেনেন, কিনছেন কয়টা, 600টা, 600টা কত টাকা দিয়ে কিনবেন, আপনি বলবেন যে 600টা কিনতে লাগবে 600/20 ইজ ইকুয়াল টু 30 টাকা, তাহলে এটা কি কস্ট প্রাইস না, কস্ট প্রাইস। এরপর আসেন এই যে বি কোয়ালিটির, বি কোয়ালিটির বলা হচ্ছে যে 30টা কিনছি 1 টাকা দিয়ে, তো 30টা 1 টাকা দিয়ে কিনছেন, ভালো কথা, টোটাল কিনছেন কয়টা, 600টা, তাহলে 600টা কিনবেন কয় টাকা দিয়ে, এই যে 600 ভাগ হচ্ছে 30 ইজ ইকুয়াল টু 20 টাকা দিয়ে, তাহলে এটা কি কস্ট প্রাইস। তাহলে টোটাল কস্ট প্রাইস আপনার কত, 1200, এখানে 600 এখানে 600, 1200 টোটাল কস্ট প্রাইস কত, 30 কত, 50 টাকা। এখন প্রশ্নে বলতেছে যে আপনি এই 2 কোয়ালিটির মার্বেল মিক্স করছেন, অর্থাৎ প্রথম কোয়ালিটির 600-র সাথে দ্বিতীয় কোয়ালিটির 600-কে যদি মিক্স করে দেই, অ্যাড করে দেই, সাম আপ করে দেই, তাহলে যোগফল কত হবে, 1200 হবে, অর্থাৎ এখন আমার মার্বেল কত, 1200। তো বলতেছে যে এই যে এখন 1200 মার্বেল আপনার কাছে আছে, এগুলা 25টা মার্বেল বিক্রি করবেন 1 টাকা দিয়ে, তাহলে 25টা আমি যদি 1 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে 1200 মার্বেল বিক্রি করব কয় টাকা দিয়ে, আপনি বলবেন যে 1200/25 ইজ ইকুয়াল টু 48 টাকা দিয়ে। এই 48 হচ্ছে আপনার সেলিং প্রাইস। তাহলে আপনি বলবেন যে এখানে আমার লস হয়েছে, কারণ কেনার সময় কিনছি 50 টাকা দিয়ে, বিক্রি করার সময় বিক্রি করছে 48 টাকা দিয়ে, তাহলে লস কত হয়েছে, 2 টাকা। কিন্তু প্রশ্নে বলতেছে যে লস পার্সেন্টেজ কত, ক্ষতির শতকরা হার কত। ক্ষতির শতকরা হার কিভাবে বের করতে হবে, আমরা জানি যে লাভ লসের ক্ষতির হার, মানে লাভের হার বা ক্ষতির হার বের করতে হয় কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস কত, এই যে 50, লস কত, এই যে 2, গুণন কত, 100,
50 এটার ভিতরে কত? 50 একে 50, 50 দুগুণ 100, 2 একে 2, 2 দুগুণে কত? এই যে 4% ক্ষতি। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। 12তে কি হয়েছে? দেখেন প্রশ্নে 12 নম্বরে বলা হচ্ছিল যে ভাই 1 থেকে 70 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1 থেকে 70 পর্যন্ত কত পার্সেন্ট সংখ্যা আছে যাদের উপরে বর্গমূল করলে একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক বোঝেন তো? আমি যদি লিখি যে 12, এই যে 12-2, এইটাকে আমরা বলি ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক। আর এই যে 1, এইটাকে আমরা বলি 10th ডিজিট বা দশক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তো এইটা ইউনিট ডিজিট, এটা হচ্ছে 10th ডিজিট। তো প্রশ্নে বলা হচ্ছে যে ভাই 1 থেকে 70 পর্যন্ত, 1 থেকে 70 পর্যন্ত 70টা সংখ্যা আছে, এই 70টা সংখ্যার মধ্যে কত শতাংশ সংখ্যা আছে যাদের উপরে বর্গমূল করলে একক স্থানীয় অঙ্ক 1 পাওয়া যাবে? তাহলে খেয়াল করেন, 1-এর উপরে স্কোয়ার করলে 1, 9-এর উপরে স্কোয়ার করলে ফাক অফ, দেখেন 9-এর উপরে স্কোয়ার করলে কত? এই যে 81, এই যে দেখেন একক স্থানীয় অঙ্ক 1। 11-এর উপরে স্কোয়ার করলে 121, একক স্থানীয় অঙ্ক 1। তারপর হচ্ছে 19, 19-এর উপরে স্কোয়ার করলে 361, এই যে দেখেন একক স্থানীয় অঙ্ক কত হবে? 1 হচ্ছে। তারপরে দেখেন 21, 21-এর উপরে স্কোয়ার করলে 441, একক স্থানীয় কত? 1 হয়ে যাচ্ছে না? একক স্থানীয় অঙ্ক কত? 1 হয়ে যাচ্ছে। তারপরে দেখেন 29, 29-এর উপরে স্কোয়ার করলে 841, 841-এর ইউনিট ডিজিট কত? 1। তার মানে একক স্থানীয় অঙ্ক বারবার কত বেরোচ্ছে? 1 বেরোচ্ছে। তারপরে 31, 31-এর উপর স্কোয়ার করলে কত? 961, এই যে দেখেন কত বের হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট? 1 বের হয়ে যাচ্ছে। এরপরে আমাদের আছে কত? 39, তার মানে 39-এর উপর স্কোয়ার করলে 1521, 1521, এই যে দেখেন একক স্থানীয় অঙ্ক 1। তারপরে খেয়াল করেন 41, 41-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? 1681 পাবো, এই যে দেখেন একক স্থানীয় অঙ্ক 1। এইভাবে কতগুলো সংখ্যা আছে যাদের উপরে বর্গ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে তার একক স্থানীয় অঙ্ক 1 হবে। এখন সহজ উপায় হচ্ছে, পৃথিবীতে মাত্র 2টা সংখ্যা আছে যাদের উপরে স্কোয়ার করলে এইরকম একক স্থানীয় অঙ্ক 1 পাবেন। সেই 2টা সংখ্যার একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে 9। ঠিক আছে, এই 1 আর 9 যেই সংখ্যার ইউনিট ডিজিট, সেই সংখ্যার উপরে বর্গ করলেই একমাত্র ইউনিট ডিজিট এরকম 1 পাওয়া যাবে। অর্থাৎ এই যে 49, 49-এর উপরে যদি আমরা বর্গ করে দেই তাহলে আমরা কত পাবো? এই যে 2401 পেয়ে যাব, এই যে দেখেন ইউনিট ডিজিট 1। তারপরে হচ্ছে 51-র সাথে যদি আমরা 51-কে গুণ করি, 50, 2500, 51 দুগুণ হচ্ছে 102, তার মানে হচ্ছে 2601, এই যে দেখেন ইউনিট ডিজিট 1। তারপরে হচ্ছে আপনার 59, 59-এর উপরে যদি স্কোয়ার করি, 60-50 হচ্ছে 3000, তাই না? 60-50-এ 3000, 54, 3400, 3481, 3481 হবে, এই যে দেখেন ইউনিট ডিজিট 1। তারপরে আছে হচ্ছে আপনার 61, 61-র ওপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পেয়ে যাব? 3721 পেয়ে যাব। তারপরে আছে হচ্ছে আপনার 69, এই যে 69-এর ওপরে যখন আমরা স্কোয়ার করে দিব বা বর্গ করে দিব তখন আমরা পেয়ে যাব কত? 3600, 9 সাথে হচ্ছে 540, 4100, 4100, 540, 4761, 4761, এই যে দেখেন ইউনিট ডিজিট 1। তাহলে খেয়াল করেন 1 থেকে শুরু করছি 69 পর্যন্ত এসে থেমে গেছে, কারণ আমাকে লিমিট দেওয়া আছে কত? 70। যতগুলো সংখ্যা আছে মানে 1 যার ইউনিট ডিজিট, যেমন 1, 9, 1 আর 9 যার ইউনিট ডিজিট, সেই সংখ্যাগুলোর উপরে বর্গ করলে দেখেন প্রত্যেক ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কত আসছে? 1 করে আসছে। কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। তাহলে আপনি বলবেন যে ভাই 70টা সংখ্যা, 70টার মধ্যে 14টা সংখ্যা আছে যাদের উপরে বর্গ করলে ইউনিট ডিজিট 1 আসে। তাহলে এটা কত পার্সেন্টের সমান হবে? এই 70-এর সাপেক্ষে 14টা সংখ্যা কত পার্সেন্টের সমান? আপনি বলবেন যে 5 14 70, 5 20 100, অর্থাৎ 20%-এর সমান। বোঝা গেছে?
এই হচ্ছে আজকের মতো পড়াশোনা। কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।